দোস্ত, সিঙ্গেল লাইফ আর ভালো লাগে না রে। তো প্রেম কর, সমস্যা কোথায়? তোর তো বেটা গফ আছে, তাই এই কথা বলতাছিস? প্রেম কি এতই সহজ যে বললি আর প্রেম করু? শালা, মেয়ে দেখলে কথা কইতে পারিস না, তাহলে প্রেম করবি কেমনে? হয়েছে, আর কওয়া লাগবে না। দেখবি আমিও একদিন প্রেম করবো। তার আগে মনে হয় আমি বাচ্চার বাপ হয়ে যাবো। নুরহালা, তোর একটু আমার কষ্ট শেয়ার করলাম আর তুই মজা নিচ্ছিস। আহা গো, কি কষ্ট! মোর বুকটা ফেটে যায় গো। কেউ ধরো মোরে আইয়া। দূর হারামি কোনখানের, তোর লগে আর থাকতাম না। বাই। এই কথা বলেই চলে আসলাম। নোমান ডাকছে, বাট আমার আর ভালো লাগছে না। আর হ্যাঁ, আমরা আমাদের আড্ডাখানায় মানে চাচার দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন ওই কথাটা বললাম। আর কি করলো দেখলেন তো? রাত শুক্রবার, তাই নামাজে যেতে হবে, এর জন্য চলে আসছি। আচ্ছা চলেন যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই। আমি রিফাত আহমেদ। ওই যে নোমান, এটা হলো আমার বেস্ট। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি আর নোমান ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার পরিবার বলতে আমার আম্মু আর আমি। আচ্ছা, আমাদের নিজের বিজনেস আছে। আম্মু সেটা দেখাশোনা করেন। আর আমরা বাসা ভাড়া দিয়ে থাকি, কারণ বাসাটা 3 তলা, তাই এত বড় বাসায় আমরা মা ছেলে কি একা একা থাকা যায়? তাই আর কি। মূলত আমরা থাকি উপরে আর নিচে ভাড়াটিয়ারা। আর হ্যাঁ, আমি এখনো সিঙ্গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি বাসার দরজার কাছে। তারপর কলিং বেল চাপলাম। আম্মু এসে দরজা খুলে দিলেন। কিরে বাবা, এতক্ষণ কই ছিলি তুই? এই তো, নোমানের সাথে ছিলাম। ও আচ্ছা, তাড়াতাড়ি গোসল করে নামাজে যা, নামাজের সময় হয়ে গেছে। আম্মু যাচ্ছি বলে ওখান থেকে চলে আসলাম। মানে আমার রুমে চলে আসলাম। তারপর রুমে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলাম গোসল করতে। হয় মেয়েরা, আপনারা এখনো তাকিয়ে আছেন কেন? দেখেন না গোসল করতেছি। চোখ বন্ধ করেন, মূল লজ্জা করে। তারপরে গোসল করে বের হলাম। বের হয়ে রেডি হয়ে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়া শেষ হলে আবার চলে আসলাম বাসায়। বাসায় এসে আম্মুকে বললাম, খাবার দাও। হুম, টেবিলে এসে বস, দিচ্ছি। আমি টেবিলে গিয়ে বসলাম। একটু পরে আম্মু খাবার নিয়ে আসলে আমাকে খাবার দিয়ে আম্মু আমার সাথে বসলেন খাবার খেতে। হঠাৎ আম্মু আমাকে বললেন, আজ আমাদের বাসায় নতুন ভাড়াটি আসবে, আমাদের নিচতলায়, মানে 2 তলায় থাকবেন ওনারা। তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, বুঝতে পারছিস? এগুলো আমাকে কেন বলতেছো? না, বলে রাখা ভালো, কারণ ওনাদের একটা মেয়ে আছে তো। আমার ছেলেটা যদি ওনার মেয়ের প্রেমে পড়ে যায়। হ্যাঁ, আসছে। আমার দ্বারা এসব হবে না, বুঝলাম আম্মু। তাই এগুলো বলে লাভ নাই। দেখা যাবে, বাট মেয়েটা কিন্তু অনেক সুন্দর রে। বৃহস্পতিবার সবাই আসছিলেন আমাদের বাসায়, আর তুই তো কলেজে ছিলি, তাই মিস করলি। ওই রকম মেয়ে যদি আমার বৌমা হতো অনেক ভালো হতো। যেমন সুন্দর তেমনি সুন্দর ব্যবহার। বাহ, একদিনের পরিচয় তুমি মেয়েটার সব জেনে গেছো। বাহ, গুড আম্মু। কিন্তু আম্মু, আমার দ্বারা প্রেম ভালোবাসা এগুলো হবে না। আমি কি কম চেষ্টা করি বলো? কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। তাই কিছু করার নাই, এসব না বলে বারবার চেষ্টা করবি। ওকে, দেখা যাবে। আমার খাওয়া শেষ, আমি উঠি। তারপর টেবিল থেকে উঠে আমার রুমে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, বাহ, আম্মু তো দেখি আমার থেকেও এগিয়ে। যে এক দেখা আমার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছে, তাও আর ভাড়াটিয়া। আর ধুর, আমি এত ভেবে কি করতাম? আমার কপালে কি এগুলো আছে নাকি? মানে প্রেম ভালোবাসার কথা বলছি। আপনারাও না অন্য কিছু ভাবেন খালি। ধুর মিয়া। তারপরে কি করার, একটু ঘুম দিয়ে নেই, এই কথাটা বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে ঘুম চলে আসলো। ঘুম ভাঙালো বিকেল 4টা 34 নাগাদ। কি আর করতাম, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপরে মোবাইল নিয়ে বেরিয়ে গেলাম রুম থেকে। রুম থেকে বেরিয়ে দেখি আম্মু বসার রুমে বই পড়ছেন। আমি গিয়ে বললাম, হ্যাঁ, কি করো আম্মু? দেখিস না কি করি, আবার জিজ্ঞেস করিস কেন? এমন করতেছো কেন? তোমার কি কিছু হয়েছে নাকি? না, কিছু হয় নাই। আমি জানি কিছু তো একটা হয়েছে তোমার, না হলে কি এমন বাংলার পাঁচের মতো মুখ করে রাখতা? তুই যাবি এখান থেকে? আরে আম্মু, বলোই না কি হয়েছে প্লিজ। ওকে, তাহলে শোন। ওই যে ভাড়াটিয়া আসছে না, দুপুরে যে বলছিলাম ওনাদের একটা মেয়ে আছে। তো কি হয়েছে কইবা? আমি কত আশা করেছিলাম, ওই মেয়েটারে নিজের ছেলের বউ বানাবো। বেশি আশা করা ভালো না। আচ্ছা থাক, তুমি বলো। কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে।
আমি আগেই বলেছিলাম আমার দ্বারা এগুলো কিছুই হবে না, দেখলেও তো এবার। সমস্যাটা কি এটা তো একবার শুনবি। ও সরি, আচ্ছা বলো কি সমস্যা। মেয়েটা তোর থেকে 2 বছরের বড়। তো এখানে সমস্যার কি হলো? আর এই বিষয় নিয়ে এত ভাবার কি হলো? আমি ভাবছিলাম কি না কি সমস্যা, দূর। সমস্যা তো এই জায়গায়। কোন জায়গায় আম্মু? মেয়েটা তো তোর থেকে বড়, তাই না? তো এখন আমি আমার পিচ্চি ছেলের জন্য ওর বাবা মার কাছে কিভাবে তাদের মেয়েটাকে চাইবো? মেয়েটাকে চাইবো মানে বুঝলাম না আম্মু। মানে তোর আর ওর বিয়ের কথা কেমনে বলবো তাদের কাছে? হ্যাঁ, তুমি এখনো এই কথা ভাবতেছো? তুই একটা কিছু ভেবে বল না। আমি এই বিয়ে করুম না, প্রেমও করুম না। জুনিয়র হলে এক কথা ছিল, এক কথায় রাজি হয়ে যেতাম। এত সিনিয়র আমি জীবনও সিনিয়র মেয়ে বিয়ে করুম না। আর প্রেম তো নাই। তুই প্রেম করবি, তোর বাপ প্রেম করবে। তাহলে আব্বুরে বইলো আবার জন্ম নিয়ে নতুন করে বিয়ে করতে, ওই সিনিয়র বড়িটারে। কি বলবি তুই? দাঁড়া দেখাচ্ছি। হে রে, আম্মু এবার আমার আলুর ভর্তা করে ফেলবে। এই ফাঁকে কেটে পড়ি। এই কথা ভেবে দৌড় দিলাম ছাদের দিকে। যখন দরজা দিয়ে ছাদে ঢুকবো তখনই কে যেন সামনে চলে আসলো। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে আমি ব্যক্তিটার দিকে তাকালাম। তাকে দেখে তো সাথে সাথে ক্রাশ খাইলাম। বাহ, এত সুন্দর মানুষ হতে পারে, এরকম নানা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই আমার ভাবনায় ছেদ করে সে আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, এই যে এরকম হা করে কি দেখেন? তখন আমি ভাবনার জগৎ থেকে এসে উত্তরটা দিলাম, আপনাকে দেখি। এই ছেলে, কি বললাম? না মানে কিছু বলি নাই তো। আমি যেন কি শুনলাম, কি বিড়বিড় করে বলছো? ঠিক ভালো মতো বুঝতে পারি নাই। যাক বাঁচা গেল। না কিছু বলি নাই। ও, আমি তখন বললাম, আচ্ছা আপনি ছাদে কি করছেন? আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমরা 3 তলায় উঠেছি, নতুন ভাড়াটিয়া। আপনি কে? আমি ওইসব মালিক, মানে বাড়িওয়ালা আর কি। তার মানে আম্মু এই মেয়েটার কথাই বলছিলেন। আসলেই তো মেয়েটা অসম্ভব সুন্দর, এক কথায় মাশাআল্লাহ। যাক, পরে এই বিষয় নিয়ে কথা বলবো নি। তার মানে তুমি সেই পিচ্চি, মানে বাড়িওয়ালার আন্টির ছেলে? এই যে মেস, আমাকে কোন দিক থেকে পিচ্ছি মনে হয় আপনার? আমি যথেষ্ট বড়, এবার ক্লাস 12-এ পড়ি, বুঝলেন? আসছে বড়। আমি তোমার থেকে 2 বছরের বড়, মানে আমি 14তে পড়ি। বুঝলা পিচ্চি? এই দেখেন, পিচ্ছি কইবেন না কইলাম। আরেকবার খালি পিচ্ছি বলেন, খবর আছে আপনার। কোন চ্যানেলের খবর রে পিচ্চি? মুরে এক চ্যানেলের নামটা বলো তো, আমিও দেখমু কেমন খবর। আপনাকে তো আমি। মেয়েটা ছাদ থেকে নামার আগে আমি নেমে চলে আসলাম রুমে। আর ওইদিকে মেয়েটা হেসেই চলেছে। আচ্ছা চলেন মেয়েটার একটু পরিচয় দিয়ে নি। মেয়েটার নাম রাজিয়া সুলতানা, পড়াশোনা অনার্স 2য় বর্ষের ছাত্রী। হ্যাঁ, দেখতে মাশাআল্লাহ। বাসায় সে আর তার বাবা মা থাকেন, আর কেউ নাই। ব্যাস, বাকি পরিচয় গল্প পড়তে পড়তে জানতে পারবেন। এদিকে আমি, শালা মেয়েটা এত ফাজিল কেমনে? যতটা ভালো মানুষ ভাবছিলাম ততটাও ভালো না, ফাজিলের ফাজিল এই মেয়ে। বাট একটা কথা মানতেই হবে, হ্যাঁ দেখতে কিন্তু মাশাআল্লাহ। তারপরে ভাই আমি জীবনেও ওই মেয়ের লগে প্রেম করতে যাবো না। প্রথম দিনে যা বুঝার বুঝে গেছি। এরকম ফাজিল মেয়ে আবার সিনিয়র এমন মেয়ের লগে প্রেম করতে চাইলে মরতে আর বেশি দিন লাগবে না। আমি এরকম আবোল তাবোল আর নানা কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়লাম। একটু পর ঘুমও চলে আসলো। চলে গেলাম ঘুমের দেশে। আমার ঘুমও কারো সহ্য হয় না। ক্যাডাই জানি কল দিতে দিতে মোবাইলটারে তেনা তেনা কইরা ফেলতেছে। বিরক্ত ভাব নিয়ে কলটা রিসিভ করলাম। কল রিসিভ করতেই ওই পাশ থেকে নোমানের কণ্ঠটা ভেসে আসলো। তখন নোমান বলল, এই শালা, মারা গেছিস নাকি জীবিত আছিস রে? এতক্ষণ ধরে কল দিতেছি, কল রিসিভ করতেছিস না? দূর শালা, ঘুমের 12টা থেকে 14টা বাজিয়ে এখন এই কথা বলতাছিস? এই কথা বলতাম না তো কোন কথা বলতাম রে, ফকিন্নি কোনখানের। ধুর, তোর ফালতু কথা রেখে বল কেন কল দিছিস? তাড়াতাড়ি চাচার দোকানে আয়। ওকে আইমু নেই, 5 মিনিট ওয়েট কর, আমি 15 মিনিটে আসতেছি। ধুর, তাড়াতাড়ি আয়। এই কথাটা বলেই নোমান কলটা কেটে দিল। আমিও বা আর কি করবো, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বাজে। তাই আর ঘুমানোর চেষ্টা না করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বেরিয়ে গেলাম রুম থেকে। বসার রুমে যেতেই দেখি আম্মু বসে বসে সিরিয়াল দেখছেন। আমাকে যেতে দেখে আম্মু বললেন,
কিরে কই যাস? একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। তারপর আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে নেমে গেট দিয়ে যখন বের হব তখন ওই সিনিয়র মেয়েটার লগে দেখা। আমি কিছু না বলে আমার মতো করেই যাচ্ছিলাম। তখন মেয়েটা বলল, কিরে পিচ্ছি, কই যাও এখন? এই তো বন্ধুর সাথে আড্ডা দিতে যাচ্ছি। আপনি কই থেকে আসলেন? একটা বান্ধবীর বাসায় গেছিলাম। ও ভালো। এই বলে চলে আসবো তখন আবার ডাক দিলেন। ধুর। এই পিচ্ছি শোনো। জি বলেন আন্টি। দেখো মজা, আমাকে পিচ্ছি বলিস তাই না? মেয়েটা আমার এই কথা শুনে রেগে আগুন হয়ে বলল, কি আমাকে কোন দিক থেকে আন্টির মতো লাগে রে পিচ্ছি? তাহলে আমাকে কোন দিক দিয়ে পিচ্চির মতো লাগে গো আন্টি? এই, আবার তুই আন্টি বলছিস আমাকে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আমি পরিস্থিতি খারাপ দেখে কেটে পড়লাম। পেছন থেকে অনেক কিছু বলেছে, আমি কানে দিই নাই। বাপরে, মেয়েটার এত রাগ, তুমি থেকে তুইয়ে নেমে গেছে। বাহ। বাট একটা কথা, রাগলে মেয়েটাকে একদম পেতনি ঘি মানে পরীর মতো লাগে। তারপরে একটু একটু করে চলে গেলাম চাচার দোকানে। গিয়ে দেখি নোমান বসে বসে চা খাচ্ছে। আমি যেতেই বলল, তোর এত সময় লাগে আসতে? আরে আর বলিস না। আপন নোমানকে একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত যা হয়েছে সব খুলে বললাম। এগুলো শুনে তো নোমান হেসে খুন হবার মতো অবস্থা। শালা এত কিছু হয়ে গেছে আর আমি কিচ্ছু জানি না? তা আপনার সিনিয়র আন্টিটা দেখতে কেমন বস? দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু মেয়েটা রাগী আর ঝগড়াটে আর ফাজিল। তো কি হয়েছে? সমস্যা নাই তো, যেহেতু তোর পছন্দ হয়েছে পটানো শুরু কর। জীবনেও না। দরকার হলে সারা জীবন সিঙ্গেল হয়ে থাকবো, তারপরেও এই মেয়ের সাথে প্রেম করতাম না। সেটা তো পরে দেখা যাবে। দেখে নিস ভালো কইরা। তখন নোমান বলল, আচ্ছা, বাসায় চলে যাব, আর ভালো লাগতেছে না রে। ওকে যা, আমিও চলে যাই। তারপরে আমি আর নোমান বাসার দিকে চলে গেলাম। দুজনের বাসা দুই দিকে, তাই একা একা আসা লাগলো। বাসায় আসতে আসতে 7টা বেজে গেল। তারপরে বাসার কাছে এসে দরজায় কলিং বেল চাপলাম। একটু পরে আম্মু এসে দরজা খুলে দিলেন। তারপরে আমি কোনো কথা না বলে চলে গেলাম আমার রুমে। আর আম্মু সিরিয়াল দেখতে বসলেন। কি আর করার, একা একা রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম ছাদে যাই একটু। তারপরে গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে যাচ্ছি। 2 মিনিট পরে ছাদে চলে আসলাম। এসে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ ছাদের ওই পাশে কে যেন রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই সময় ছাদে কে থাকতে পারে? তাই আমি ওই মানুষটার কাছে এগিয়ে গেলাম। কেউ আসছে মনে করে ছাদে থাকা মানুষটা পেছনে ঘুরে তাকালেন। তাকে দেখে একটু অবাক হলাম, কারণ রাতের বেলা একা একা ছাদে কি করছেন। আমাকে দেখে সে সুন্দর একটা হাসি দিল, যে হাসিটা আবারও তার উপর ক্রাশ খেতে বাধ্য করলো। তারপরেও নিজেকে কন্ট্রোল করলাম। 1000বার ক্রাশ খামো, তারপরেও তুই মেয়ের লগে প্রেম করতে চাইবো না। আর হ্যাঁ, মেয়েটা হলো ভাড়াটিয়া, সে মেয়ে, বুঝলেন? আচ্ছা, যাক, আমার এই ফালতু কথা রাখি এবার। তাকে জিজ্ঞেস করলাম, আপনি রাতের বেলা ছাদে কি করছেন একা একা? না, এমনি। আমার রাতের আকাশটা অনেক ভালো লাগে, আর আকাশের চাঁদ অসম্ভব সুন্দর লাগে। সেম। আমার অনেক ভালো লাগে রাতের বেলা চাঁদ দেখতে, অন্যরকম এক অনুভব কাজ করে। হয়তো। এই কথা বলে সে আকাশের দিকে তাকিয়ে আছে, আমিও সেম নীরবতা পালন করছি আমরা। তখন সে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার নামটা তো এখনো জানি না, আন্টির কাছেও জিজ্ঞেস করতে পারি নাই। তোমার নামটা কি বলবা? আমার নাম রিফাত আহমেদ। আপনার নাম কি আপু? আপু বললাম, কারণ মেয়েটা যেহেতু আমার সিনিয়র, সো একটু সম্মান দেওয়া উচিত, তাই না? আর একটা কথা, আমি মেয়ের লাগে প্রেম করতে চাই না, তাই আর কি, বাকিটা বোঝে না। আমার নাম রাজিয়া সুলতানা। আপনার নামটা অনেক সুন্দর। ধন্যবাদ। স্বাগতম। তখন রাজিয়া আপু বললেন, যেটা শুনে একটু অবাক হলাম। তারপরে স্বাভাবিকভাবে উত্তর দিলাম, তুমি কি প্রেম করো? মানে তোমার কি জিএফ আছে? আমি একটু হেসে বললাম, আমার কপালে এগুলো নাই, মানে আমার কপালে প্রেম নাই, আর গার্লফ্রেন্ড। তা দুলাভাইয়ের কি অবস্থা? দুলাভাই মানে ঠিক বুঝলাম না। না আসলে, আপনার বয়ফ্রেন্ড হলে তো আমার দুলাভাই হবে, তাই না? সেটাই বললাম। না, আমার বয়ফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল। হ্যাঁ? নয় হ্যাঁ, বুঝলা? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে মুড়ি খাও। আপনার ইচ্ছে হলে আপনি খাইতেই পারেন। এভাবে কথা বলতে বলতে অনেক সময় পার করে দিলাম। তারপর একসময় আপু বললেন, আচ্ছা পিচ্ছি, চলো এবার নিচে যাই, অনেক সময় হয়ে গেছে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বেজে গেছে। এত সময় কোন দিকে চলে গেল? তারপরে আমিও বললাম ওকে চলেন। তারপরে আমি আর উনি নিচে চলে গেলাম। উনি ওনার ফ্ল্যাটে না গিয়ে আমাদের ফ্ল্যাটে আসলেন। এতে একটু অবাকই হলাম, তাই বললাম আপনি আপনার বাসায় না গিয়ে আমাদের বাসায় কেন আসছেন আপু? রাজি আপু বললেন সামনে তাকিয়ে দেখো। তাই আমি সামনে তাকাইলাম। তাকে দেখি রাজিয়াপুর পরিবারের লোক মানে ওনার বাবা মাও এখানে আছেন আর আম্মুর সাথে গল্প করছেন। আমাদের দুইজনকে দেখে বললেন কিরে রিফাত, কইছিলি তুই? আর রাজিয়া মা, তুমিও কইছিলে? আমরা দুইজনেই বললাম ছাদে একটু গল্প করছিলাম দুইজনে। আম্মু আর সবাই একটু মুচকি হাসলেন। হাসিটার মানে বুঝলাম না, যাই হোক আমি কি করবো এত মানে টনে বুঝে। আমি এগিয়ে গিয়ে আঙ্কেল আর আন্টিকে সালাম দিলাম। ওনারাও সালামের উত্তর দিলেন। তখন আন্টি বললেন কেমন আছো বাবা? হ্যাঁ জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন আম্মু বললেন যা ফ্রেশ হয়ে আয় দুইজন। আম্মু বলে আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলাম। একটু পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটু অবাক হলাম, কারণ রাজিয়া আপু আমার রুমে বসে আছে। তাই আমি তাকে বললাম এই যে আপনি আমার রুমে কি করেন? কেন, তোমার রুমে কি আসতে বারণ আছে নাকি পিচ্ছি? তা না, এমনি জিজ্ঞেস করলাম। কেন আসছেন তাই বলুন। নিচে আন্টি বললো না ফ্রেশ হয়ে আসতে, তাই তোমার রুমে আসছি ফ্রেশ হতে আর কি। ও আচ্ছা, ওকে তাহলে যান। আমি কথা বলতেই রাজি আপু আমার ওয়াশরুমে চলে গেলেন। আমি ভাবলাম আম্মুর রুম বা অন্য রুমেও তো ফ্রেশ হতে পারতো, আমার রুমে কেন আসলো? ধুর যাক বাবা, আমারও তো চিন্তা করে লাভ নাই। তারপরে আমি নিতে চলে আসলাম। এসে আঙ্কেল আন্টির সাথে গল্প করতে থাকলাম। একটু পরে রাজি আপু চলে আসলেন। তাই আমরা সবাই খাবার খেতে বসলাম। আসলে মা ওনাদের দাওয়াত দিয়ে এনেছেন তাই আর কি। জাগে আগে খেয়ে নেই, তারপরে সবাই একসাথে খাওয়া শুরু করলাম। খাবার খাওয়ার মধ্যে কেমন জানি একটা অনুভব হচ্ছে, মানে কেউ যেন চিমটি কাটতেছে আমার পায়ে। তাই আমি নিচে তাকিয়ে দেখলাম, দেখি না বিড়াল তো না, তাহলে আমার সামনে চেয়ারে বসে আছেন রাজিয়া আপু। আমি তার দিকে তাকিয়ে দেখলাম উনি মুচকি হাসতেছেন। ও এই ব্যাপার, কে আমিও দেখাচ্ছি। তাই আমি আমার পা ওই জায়গা থেকে পা সরিয়ে নিলাম। একটু পরে আম্মু আউ করে বলল। কেরে পায়ে চিমটি দিতাছে? তারপর আম্মু বিষয়টা বুঝে আর কিছু না বলে সবাই একটু হাসলেন, শুধু আমি আর রাজি আপু ছাড়া। রাজি আপু আমার দিকে অগ্নি চোখে তাকালেন। আমি সেদিকে খেয়াল না করে আমার কাজ আমি করছি। সবাই খাওয়ার সময় অনেক মজা করলেন, আমি একটু একটু করলাম। আর রাজি আপু আমি যতবার উনার দিকে তাকাইছি ততবারই রাগি চোখে তাকিয়েছেন। তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেলেন আর রাজি আপু থেকে গেলেন। আমু নাকি তাকে আজ আমাদের বাসায় থাকতে বলেছেন। মনে মনে বললাম কি মেরে বাবা, আম্মু কয়েকবার বললো তাই থেকে গেল। হ্যাঁ যাক ভালোই হলো, আমার ক্রাশটারে রাতে দেখতে ঘুমাতে পারবো। আম্মু আর রাজিয়া আপু বসে বসে গল্প করছেন আর আমি রাজিয়া আপুর দিকে এক মনে তাকিয়ে আছি। আমি যাই বলি না কেন, রাজিয়াপুর ওই মায়েদের চোখের দিকে তাকালি বারবার ফ্রেমে পড়তে ইচ্ছে করে। আমার এই বিষয়টা রাজিয়া আপুর চোখ এড়ায়নি, কিন্তু অবাক করার বিষয়ে তিনি তেমন কিছু না বলে শুধু মুচকি হাসলেন। তার মানে কি রাজিয়া আপু আমাকে পছন্দ করে? উনি কি আমাকে ভালোবাসেন? পরক্ষণে ভাবলাম ধুর, পরিচয় হলো 24 ঘন্টা পার হয় নাই, এর মধ্যে এত কিছু হবে কেমনে? রাজিয়াপুর মুখে এখন আর রাগী চাপটা নেই। উনি এক মনে আম্মুর সাথে গল্প করছেন আর আমি ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আম্মু ডাক দিয়ে বললেন এই তুই অমন করে রাজিয়ার দিকে তাকিয়ে আছিস কেন রে? কি ব্যাপার বলবি একটু বাবা? আমি পড়ে গেলাম এক মহাঝামেলায়। এখন কি উত্তর দিব তাই কিছু না বলে ইয়ে হয়েছে, কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। আমার এই অবস্থা দেখে রাজিয়া আপু আর আম্মু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন। আমি একটু লজ্জায় পড়ে গেলাম, তাই ওইখানে আর বসে না থেকে চলে আসলাম নিজের রুমে। আমি বসে বসে রাজিয়া আপুকে নিয়ে ভাবতে থাকলাম, এত সুন্দর একটা মেয়ে যাকে দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য, তার মানে আমিও কি তার প্রেমে পড়ে গেছি? মাত্রই তো একদিনের পরিচয় হলো, তাহলে কেমনে প্রেমে পড়ে গেলাম? পরক্ষণে ভাবলাম কবি বলেছেন প্রেমে হুটহাট করেই পড়া যায়, প্রেমে পড়তে সময় লাগে না। এমন অনেক রকম কথা আমি ভাবতে ভাবতে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। আস্তে আস্তে গভীর ঘুমে হারিয়ে গেলাম এক অজানায়। ওই রাজিয়া, তোমাকে একটা কথা বলবো, প্লিজ আমার কথাটা শোনো। রেজা ভ্রুকুচকে বলেন বলো কি বলার। মানে আমি তোমাকে বলো আমাকে কি। হায় রে গাধা, বলে দে না আমি তোমাকে ভালোবাসি। কেন যে এই পিচ্চিটাকে ভালোবাসলাম, এতদিন হয়ে গেল তারপরও ভালোবাসি কথাটা বলতে পারে না। আমি তোমাকে এবার কিন্তু রাগ হচ্ছে, তাড়াতাড়ি বলো। তারপর আমার বুকে দুই বদনার সাহস নিয়ে বলে দিলাম
আমি তোমাকে সেই প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন, হাজারো ছন্দ, হাজারো কবিতা আমার মনের মধ্যে এঁকে রেখেছি। খুব ভালোবাসি তোমাকে। আমাকে কি তোমার পিতৃ বর হিসেবে একটু ভালোবেসে মনের মধ্যে ঠাঁই দিবে? একটু ভালোবাসবে আমাকে? সারা জীবন সুখ দুঃখে রাখবে তোমার? সব শেষে বলতে চাই, রাতে একসঙ্গে বসে চাঁদ দেখার সাথী করবে আমাকে? ভালোবাসবে কি আমাকে একটু? আমার কথাগুলো শুনে রাজিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাই আমি আবার বললাম, তোমার উত্তরটা দিবা? ভালোবাসবে কি আমাকে? এই কথা বলতেই আমাকে একটা থাপ্পড় মারলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি থাপ্পড় খেয়ে নিচের দিকে তাকিয়ে থাকলাম। তখন রাজিয়া আপু আমাকে বলল, এই কথা বলতে এত সময় লাগে তোমার? এই পিচ্চি সেই কবে থেকে এই কথা শোনার জন্য অপেক্ষা করতেছি, আর তুমি এত দেরি করে বললা? আমি এই কথা শুনে হাসবো না কাঁদবো? রাজিয়া আপু আমাকে ভালোবাসে? ইয়াহু! তাই আমি বললাম, তাহলে আমি যে প্রপোজ করলাম তার উত্তর দাও। তখন রাজিয়া আপু বললেন, আমিও তোমাকে খুব খুব ভালোবাসি পিচ্চি। এই কথা শুনে যখনই ওনাকে জড়িয়ে ধরবো তখনই কে যেন আমার কান টেনে ধরলো আর আমার ঘুম ভেঙে গেল। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমি? তোর স্বপ্ন বা বাস্তব জড়িয়ে ধরতে দিল না। তাই সামনে তাকিয়ে দেখলাম যে আম্মু আমার কান ধরে দাঁড়িয়ে আছেন। তখন আমি বললাম, আম্মু, উফ উফ, ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই তো কান ধরছি। এতক্ষণ ধরে ডাকতাছি, কোনো সাড়া নেই, তাই বাধ্য হয়ে কান ধরলাম তোর। তা বাবা, ঘুমের মধ্যে কি রাজিয়াকে নিয়ে স্বপ্ন দেখছিলা তুমি? আম্মুর এই কথা শুনে অনেক অবাক হলাম। আম্মু কেমনে জানলো এই কথা? তাই আমিও বোকার মতো প্রশ্ন করলাম, আম্মু তুমি কেমনে জানলা? তার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই, তুমি রাজিয়াকে নিয়ে স্বপ্ন দেখছিলা। পরক্ষণে আমি ভাবলাম, তোর কি বলে দিলাম। এ মানে আম্মু, হয়েছে কি, আমার না খুব জোরে পেয়েছে। এই বলে আমি ওয়াশরুমের দিকে এক দৌড় দিয়ে চলে গেলাম। গিয়ে দরজা বন্ধ করে নিজেকে নিজেই গালি দিতেছি। তোর, আমিও কি বোকা। আর ওইদিকে আমার আম্মু হাসতে হাসতে শেষ, সাথে খুশিও হলেন। যাক, আমার ছেলেটা প্রেমে পড়েছে, আবার আমার পছন্দ করা মেয়ে। উফ, যাই আমি আমার কাজ করি, আর আমার ছেলে ওর কাজ করুক। এই বলে আম্মু চলে গেলেন। ফ্রেশ হয়ে রুমে আসলাম। এসে দেখি আমার রুমে একটা মেয়ে আমার খাটে বসে আছে। সে পিছন ফিরে বসে যেন কি করছে, তাই আমি তার মুখটা দেখতে পারছি না। তাই আমি সামনে গিয়ে দেখলাম রাজি আপু। তাই একটু অবাকই হলাম, সকাল সকাল উনি আমার রুমে কি করেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার রুমে কি করছেন? সে মোবাইল চাপছিল। আমি যে তার সামনে আসছি সে খেয়াল করে নাই। আচমকা আমার কথা শুনে একটু ভয় পেয়ে গেল। তারপর স্বাভাবিক হয়ে বলল, এমনি আসছিলাম তোমাকে নিয়ে যেতে, আন্টি বলছিল তাই। এসে দেখি তুমি ওয়াশরুমে, তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম, একসাথে যাব তাই। রাজিয়া আপু আমার দিকে ভালো করে তাকিয়ে একটু মুচকে হাসলেন। ও আচ্ছা, আমি একটু রেডি হয়ে নিই, আপনি আর একটু ওয়েট করেন। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম কারণ যাতে একেবারে কলেজে যেতে পারি, তাই আর কি। তারপরে দুজন একসাথে চলে গেলাম নাস্তা করতে। আম্মু নাস্তা নাস্তি রেডি করে আমাদের জন্য বসে অপেক্ষা করছিলেন। আমরা আসতেই নাস্তা খাওয়া শুরু করলেন, সাথে আমরাও। তারপরে নাস্তা খেয়ে যেই বেরোতে যাব তখনই আম্মু বললেন, রিফাত, আম্মু বলো। রাজিয়াকেও তোর সাথে কলেজে নিয়ে যা। তুই যেখানে পড়িস সেখানে রাজিয়াও পড়ে, তাই আজ থেকে দুইজন একসাথে যাওয়া আসা করবি, বুঝতে পারছিস? আমি মনে মনে অনেক খুশি হলাম। আচ্ছা আম্মু। তখন রাজিয়া আপু বললেন, আচ্ছা তুমি গেটের ওইখানে অপেক্ষা করো, আমি বাসা থেকে ব্যাগ নিয়ে আসি। ওকে। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে গেটের ওইখানে অপেক্ষা করতে থাকলাম। প্রায় 2 মিনিট 30 সেকেন্ড পর রাজিয়া আপু আসলেন। আমি বললাম, এবার যাওয়া যাক তাহলে। রিক্সা ডাক দাও। তারপরে আমি একটা রিক্সা ডাক দিলাম। রাজিয়া আপু উঠে বসলেন। আমি দাঁড়িয়ে আছি। আমি অপেক্ষা করছি কখনো আপু বলবেন আমিও যাতে তার সাথে এক রিক্সা করে যাই। ভাবতে না ভাবতেই আপুর ডাক। কি হলো পিচ্চি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি রিক্সাতে ওঠো। আমি কিছু না বলে উঠে পড়লাম। কিছু বললাম না, বললে যদি আমাকে না নিয়ে চলে যায় তাই। তারপর রিক্সা চালাতে শুরু করলো আর আমরা দুজন নীরবতা পালন করতে থাকলাম। কারো মুখে কোনো কথা নাই। হঠাৎ অনেক জোরে বাতাস দিল, এত আপুর চুল আমার মুখের উপর এসে পড়ছে। আহ, কি সুবাস, যা ভাষায় বলে বোঝাতে পারবো না। আপু এটা খেয়াল করলেন যে আমি ওনার চুলের সুবাস নিচ্ছি, বাট উনি কিছু বললেন না।
উনি আরো উনার সব চুল ছেড়ে দিলেন। আমি জানি না আমি কি তাকে সত্যিই ভালোবাসি নাকি এমনি, আর একদিনে কি করে ভালোবাসা হয় আমার মাথায় এগুলো কাজ করছিল না। আমি এই বিষয়গুলো রেখে উনার চুল নিয়ে খেলা করতে থাকলাম। আপু কোনো কিছু বললেন না, শুধু মুচকি মুচকি হাসলেন। আচ্ছা, আপু কি আমাকে ভালোবেসে ফেললেন? এত তাড়াতাড়ি দুইজন মানুষ কি করে ভালোবাসবে? আমি এতক্ষণে বুঝে গেছি আমি এই পেতনিকে সত্যিই ভালোবেসে ফেলেছি। ধুর, কত চেষ্টা করছি ওরে না ভালোবাসার, তারপরও ভালোবেসে ফেললাম। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আর আমার এত চিন্তা কিসের? মা আছেন না, মাকে বলবো ওর লগে যাতে আমার বিয়ে দিয়ে দেয়, তাহলেই তো হয়। আমি এগুলো ভাবছিলাম, হঠাৎ কে যেন আমার চুল ধরে ঝাঁকানি দিল। আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখলাম আপু আমার চুল ধরে ঝাঁকানি দিচ্ছেন। তখন আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? কই হারিয়ে গিয়েছিলে? এতক্ষণ ধরে ডাকতেছি, কোনো সাড়া শব্দ নাই। না না, আমি আবার কই হারিয়ে যাব? আমি তো আপনার পাশেই বসে আছি। আচ্ছা যাই হোক, রিক্সা থেকে নামো, আমরা কলেজে এসে পড়ছি। কখন আসলাম? এত তাড়াতাড়ি চলে আসলাম আজ? রাজিয়া আপু ভ্রু কুচকে বললেন, কই তাড়াতাড়ি আসলাম? এই তোমার কি হয়েছে বলো তো পিচ্ছি? আমি আর আপু রিক্সা থেকে নেমে গেলাম। তারপর আমি বললাম, কই আমার আবার কি হবে? কিছুই হয় নাই তো। কথার মাঝে আপু ভাড়াটা দিয়ে দিলেন। তারপর উনি বললেন, কিছু না হলে তখন থেকে এরকম করতেছো কেন? তোমার কি শরীর খারাপ লাগতেছে? আরে না, কিছু হয় নাই আমার, চলেন তো। তারপর আপুকে নিয়ে হাঁটতে শুরু করলাম। আমি আপুর দিকে তাকিয়ে কথা বলছি আর হাঁটছি, তখন হঠাৎ করে কার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম নিচে। আমি চোখ বন্ধ করে আছি। আরে এইটা এত নরম কেন? আমি কার উপর পড়েছি এটা দেখার জন্য চোখ খুলে আমি অবাক, কারণ আমি একটা মেয়ের উপর, বলতে ভুল হবে, এটা একটা মেয়ে হাতি, মানে আমি একটা মুটকির উপর পড়েছি। আমি ঝটপট তার উপর থেকে উঠে আসলাম। বলা তো যায় না, আমাকে নিচে ফেলে পিষে দেয়। আমি তারপর থেকে উঠে রাজিয়া আপুর দিকে এক নজর তাকালাম। তাকিয়ে দেখি পেটনির মতো, বিয়ে মানে ভয়ঙ্কর ভাবে রেগে আছে। আমি তা দেখে ভয়ে শেষ। জানি না এখন কি করে। আল্লাহ গো, মোরে বাঁচাও। তারপর আমি যার উপর পড়েছিলাম ওর দিকে তাকালাম। দেখি বেচারি রাজিয়াপুর ওইভাবে তাকানো দেখে অনেক ভয় পেয়ে গেছে। মুটকি হয়েছে তো কি হয়েছে? মুটকির সামনে যদি পাখির মতো কেউ রেগে থাকে, ভয় তো পাবেই। মুটকির দিকে আপু এবার আরো গরম চোখে তাকালেন। তখনই মুটকি ওরে বাবারে বলে দৌড় দিয়ে চলে গেল। এখন আমার কি হবে? হঠাৎ আপু আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি ভয়ে কিছু কইতেও পারছি না। এভাবে আমি একটু ভেবে নিই, আমি একটা মেয়ের উপর পড়তে আপু এত রেগে গেলেন কেন? তার মানে কি আপু, ইস, আমার মাথা কাজ করছে না। ওকে দেখি আপু কি করছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আপু আমাকে কলেজ বাদ দিয়ে একটু দূরে একটা পার্ক ছিল ওইখানে নিয়ে যায়। ওইখানে গিয়ে আপু আমার হাত ছেড়ে ঘাসের উপর বসে পড়েন। কোনো শব্দ করছে না দেখে ভয়ে ভয়ে বললাম, আপু, আপনি এইভাবে রেগে আছেন কেন? আর কলেজ বাদ দিয়ে এখানে কেন নিয়ে আসছেন? রাজি আপু কোনো কথা বলছে না। ধুর, কি হয়েছে ওনার? কথা বলছে না কেন? হঠাৎ করে আপু আবার আমার হাত ধরে কলেজ গেটে নিয়ে আসলেন। যা শালা, আমি কি ভাবছিলাম আর কি হলো? ইয়ে মানে আপনাদের না জানিয়ে আমি মনে মনে ভাবছিলাম হয়তো আপু আমাকে প্রপোজ করবে। ধুর, আচ্ছা যাই হোক। আপু আমাকে কলেজ গেটের এখানে দিয়ে উনি ওনার ক্যাম্পাসের দিকে চলে গেলেন, আর আমি আবুলের মতো তাকিয়ে থাকলাম। এটা কি হলো? ধুর, আর ভাবতে পারবো না। এদিকে আমার ক্লাস টাইম শুরু হয়ে গেল, তাই আমি ভাবাভাবি রেখে চলে গেলাম ক্লাসের দিকে। ক্লাসে এসে দেখি স্যার এখনো আসেন নাই। আরো 2 মিনিট পর স্যার আসলাম। আমরা সবাই সালাম দিলাম। স্যারও সালামের উত্তর দিয়ে বললেন বই বের করতে। তারপর বই বের করলাম। এভাবে সবগুলো ক্লাস শেষ করলাম। সবগুলো ক্লাস যেহেতু শেষ, সেহেতু বাসায় চলে যাই। আর হ্যাঁ, শালা নোমানের বাচ্চা আজ কলেজে আসে নাই। আমারে কইসা আইবো, বাট আসে নাই। ওই শালারে কাল দেখে নিবনি। এখন বাসায় যাই। এই বলে চলে আসলাম কলেজের গেটে। কলেজের গেটে এসে আবার অবাক হলাম, কারণ রাজিয়া আপু দাঁড়িয়ে আছেন। উনার আরো 1 ঘন্টা আগে ক্লাস শেষ হয়েছে। এখনো কি করেন এখানে? মনে তো হচ্ছে কারো জন্য অপেক্ষা করছেন। তাই আমি গেলাম ওনার কাছে, গিয়ে বললাম, হ্যাঁ কি ব্যাপার রাজিয়া আপু, আপনি এখনো এখানে কি করছেন? রাজিয়া আপু বললেন, আন্টি বলছিল আপনার সাথে কলেজে যাইতে আর কলেজ থেকে আসতে, তাই দাঁড়িয়ে আছি আপনার জন্য। বড়দের কথা তো আর ফেলা যায় না, তাই না? আমি অনেক অবাক হলাম।
প্রথমত সে আমাকে আপনি কইরা বলতেছে, দ্বিতীয়ত সে নাকি আম্মুর কথায় এখনো দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কেমন জানি লাগছে। যাকগে, পরে এই বিষয় নিয়ে চিন্তা করবনি। এখন রিক্সা ডাক দিই। একটু পর একটা রিক্সা আসলো, ওইটাকে ডাক দিলাম। তারপর দুইজন উঠে বসলাম। দুইজন চুপ করে আছি। ধুর, কি এমন করলাম যে এই মেয়ে আমার সাথে কথা বলছে না? ধুর, আমিও দেখবো কতক্ষণ সে কথা না বলে থাকে। কিন্তু আমি যে কথা না বলে থাকতে পারছি না, তাই নিজে থেকেই বললাম, আচ্ছা আপু, তোমার কি হয়েছে? ওই কলেজে আসার পর থেকে এমন চুপ করে আছো, আবার আমাকে তুমি থেকে আপনি করে বলছো। কি হয়েছে বলবা কি? আমি কি কোনো দোষ করেছি আপু? একসাথে অনেকগুলো প্রশ্ন করলাম। না, আপনি কোনো দোষ করেন নাই, আর আমারও কিছু হয় নাই। আমার এমনিতেই কথা বলতে ভালো লাগতেছে না, তাই চুপ করে আছি। তখন আমি বললাম, তাহলে আপনি করে কেন ডাকছো? ভালো লাগছে তাই ডাকতেছি। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। আমি জানি আপুর কোনো কিছু হয়েছে, তাই চুপ করে আছে। আমি এগুলোই ভাবছিলাম, তখনই সামনে দেখি ফুচকার দোকান। তখন আমি বললাম, আপু, ওই যে ফুচকার দোকান, ফুচকা খাবে? রাজিয়া আপু কিছু বলছে না দেখে আমি রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললাম। তারপর দুইজন নেমে পড়লাম। আপুর মুখে এখনো কোনো কথা নাই, আগের মতোই চুপ। আমি এই ফাঁকে রিক্সা ভাড়াটা দিয়ে দিলাম। আর আপুর হাত ধরে ফুচকার দোকানের দিকে হাঁটা ধরলাম। আমি আপুর হাত ধরতেই আপু একটু কেঁপে উঠলেন। এটা আমি বুঝতে পারছি। আপু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, কিন্তু তারপরও কথা বলছেন না। চলে আসলাম ফুচকার দোকানের কাছে। তখন আমি আপুকে বললাম, ঝাল দিয়ে খাবেন নাকি ঝাল ছাড়া খাবেন? তখন আপু কোনো কিচ্ছু বললেন না। কেমনটা লাগে বলেন? তাই আমি বলে দিলাম, 2 প্লেটে ঝাল দিবেন। ওকে মামা, তোমরা গিয়ে চেয়ারে বসো, আমি পাঠিয়ে দিতাছি। তারপর চলে আসলাম। আমি আপুকে নিয়ে চেয়ারে বসে পড়লাম। তখন তেমন ভিড় ছিল না ফুচকার দোকানে। এই মেয়েটা কি হয়েছে রে ভাই, কোনো মতেই কথা কইতাছে না। যাক, আমিও চুপ করে থাকলাম। 2 মিনিট পর ফুচকা দিয়ে গেল। আমি ফুচকা হাতে নিয়ে খেতে শুরু করলাম, বাট আপু খাচ্ছে না, না খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম, কি হয়েছে, খাও না কেন? না খেয়ে তাকিয়ে আছো কেন এভাবে? রাজি আপু কিছু না বলে আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকালেন, আর হাত দিয়ে ফুচকা নাড়াচাড়া করলেন, কিন্তু মুখে নিচ্ছে না। তাই আমি কি জানি একটা ভেবে আমার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে ওনার মুখের সামনে ধরলাম। আর হ্যাঁ, ফুচকা কিন্তু হেব্বি ঝাল হয়েছে। আমি ওনার মুখের কাছে ফুচকা ধরে আছি, আর উনি আমার দিকে তাকিয়ে আছেন। তাই বললাম, কি হলো, তাকিয়ে থাকবেন নাকি ফুচকাটা নিবেন? আমি কথা বলতে একটু পর উনি ফুচকাটা নিলেন। আমি আরো কয়েকটা খাইয়ে দিলাম। তখন হঠাৎ করে বললেন, ও মা গো, ঝাল ঝাল, পানি পানি, আমি পানি খাবো, তাড়াতাড়ি পানি দাও। আমি এটা শুনে তাড়াতাড়ি ফুচকাওয়ালা মামার কাছে গেলাম, গিয়ে পানি নিয়ে আসলাম। উনি গপ গপ করে সব পানি খেয়ে নিলেন। তারপরও ঝাল ঝাল করেই যাচ্ছেন। আমি কি করব ভেবে পাচ্ছি না। সামনে তাকিয়ে দেখি একটা মিষ্টির দোকান। তাই আমি বললাম, আপনি একটু অপেক্ষা করেন, আমি মিষ্টি নিয়ে আসতেছি। আমি অপেক্ষা করতে পারবো না, আমার খুব ঝাল লাগতেছে। প্লিজ, একটু সময় লাগবে, যাবো আর আসবো। আমি আর কিছু কইতে পারলাম না। টান দিয়ে আমাকে ওনার কাছে নিয়ে 4 ঠোঁট এক করে দিলেন। এমনটা হবে আমি ভাবতেই পারি নাই। রাজিয়া আপু আমাকে কিস করবে, এটা কল্পনাও করতে পারি নাই আমি। অনেকক্ষণ অবাক হয়ে থাকলাম, আর উনি আমার ঠোঁট চুষে চুষে খাচ্ছেন। মনে হচ্ছে আমার ঠোঁটটা রাবারের মতো টানছেন আর চুষছেন। 7 মিনিট পরে উনি আমার ঠোঁট জোড়া ছেড়ে দিলেন। তারপর আমার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন, আর আমি চেয়ারে হা করে ওনার দিকে তাকিয়ে আছি। আমার এখনো মাথায় ঢুকছে না এতক্ষণ কি হইল। তারপর একটা স্বাভাবিক হয়ে চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। দেখলাম 5-6 জন আছে, বাট ওনারা মনের সুখে ফুচকা খাচ্ছেন। ভাগ্য ভালো কেউ দেখে নাই। আমি তাড়াতাড়ি করে ফুচকার বিল দিয়ে আপুর কাছে চলে আসলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপুর ঠোঁটটা কিন্তু অমৃতের মতো। যদিও কখনো অমৃত খাই নাই, বাট আপু ঠোঁটে ওই রকম স্বাদ আছে। আমি আপুর কাছে গিয়ে বললাম, এটা আমাকে বলতে না দিয়ে আপু বললেন, আসলে আমি সরি, ঝালের কারণে মাথা ঠিক ছিল না, তাই ওইটা দিয়ে দিছি। বলে লজ্জায় লাল হয়ে গেলেন। আমিও আর কিছু না বলে আপুর লজ্জা মাখা মুখের দিকে এক মনে তাকিয়ে রইলাম। তখন আপু বললেন, কি হলো, তাকিয়ে থাকবা নাকি বাসায় যাইবা? আমি স্বাভাবিক হয়ে বললাম, ওকে চল। একটু অবাকও হলাম, কারণ একটু আগে আপনি আপনি করে বলছেন, এখন আবার তুমি। জানি না বাপু, এই মেয়ের মনে কি চলছে। আমি আরেকটা রিক্সা ডাক দিলাম। তারপরে রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। রিক্সায় আর কোনো কথা বললাম না।
বাসায় এসে রাজিয়া আপু ওনার বাসায় চলে গেলেন, আর আমি আমার বাসায়। আমি আমার বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুললেন। আপনারা হয়তো ভাবছেন আম্মু অফিসে না থেকে বাসায় কি করছেন। আসলে এখন বিকেল হয়ে গেছে, আর আম্মু তেমন অফিসে যান না। বেশি জরুরি কিছু না হলে ম্যানেজার সাহেব সবকিছু দেখে নেন। আম্মু দরজা খুলে দিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন আর মুচকি মুচকি হাসলেন। আমি বললাম, কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন? তখন আম্মু যেটা বললেন সেটা শুনে আমি যেন মাটি থেকে আকাশে, না মানে আকাশ থেকে মাটিতে পড়লাম। কারণ আম্মু বলেছেন, কিরে তোর ঠোঁট কেটে গেল কিভাবে? আর ঠোঁটের পাশে লাল লাল কি দেখা যাচ্ছে রে? সর্বনাশ করছে, আমি তো খেয়াল করি নাই। রাজি আপু, তোমাকে আমি খাইছি। এখন জানি না আম্মু কি না কি ভাববেন। না মানে আম্মু আমাকে কিছু বলতে না দিয়ে আম্মু বললেন, বুঝে গেছি। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আই। আমি তো তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম। আর যাক বাবা, বাঁচা গেল। উফ, আম্মু যদি আর কিছু বলতো তাহলে তো আমি শেষ হয়ে যেতাম। আমি চলে গেলাম ফ্রেশ হতে, আর ওইদিকে আম্মু ভাবতেছেন, লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে, আবার কিস করাও হচ্ছে। দাঁড়া, তোদের বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে আরো কত কি করে ফেলবে আল্লাহ জানে। তার থেকে আগে ভাগে বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো হবে। ভাই আর ভাবির সাথে তো আমার কথা হয়েই গেছে, খালি দেখতে চাচ্ছিলাম ওদের মনে কি চলে। আর আজ বুঝেও গেলাম, খুব তাড়াতাড়ি তোমাদের 4 হাত এক করে দেব আব্বু, চিন্তা করিস না। আরো কি জানি ভাবতে থাকলেন, আর আমি বলেও লাভ নেই। এদিকে আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম খাবার খেতে। এসে বললাম, আম্মু তাড়াতাড়ি খাবার দাও, খুব খিদে পাইছে। টেবিলে রাখা আছে, খেয়ে নে, আমি সিরিয়াল দেখতাছি। হ্যাঁ, তুমি সারাদিন পড়ে থাকো ওই সিরিয়াল নিয়ে, আর এদিকে তোমার ছেলে খাবে নাকি খাবে না এটার কোনো খেয়াল নাই। ধুর। তখন আম্মু বললেন, খেয়াল রাখার জন্য তাহলে একজন নিয়ে আই, তোরও খেয়াল রাখবে আমারও রাখবে। আমাকে এই বুড়ো বয়সে কাজ করা লাগবে না। আম্মুর কথা শুনে অনেক অবাক হলাম। কি বুঝাতে চাচ্ছেন আম্মু? আম্মু, তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, বুঝিয়ে বলবা প্লিজ? আরে হাদারাম, আমি বোঝাতে চাচ্ছি বিয়ে করে বউ নিয়ে আই, তাহলে তোর ভালো করে খেয়াল রাখবে। মানে আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। আমি চাই না এত তাড়াতাড়ি প্যারাময় বাস আমার গলায় ঝুলে থাকুক। সিঙ্গেল আছি, ভালোই আছি, বুঝলে আম্মু? তখন আম্মু বললেন, ওকে, তাহলে আজ থেকে নিজের খাবার নিজে নিয়ে খাবি, আমাকে বলবি না। এটা কেমন কথা আম্মু? এটাই ভালো কথা। বিয়ে কর, তাহলে বউ আদর করে তুলিয়ে খাওয়াবে, আমি আর পারবো না। তুমি বাচ্চা ছেলের উপর অবিচার করতেছো আম্মু। আজ বিয়ে করে কাল বাচ্চা আব্বু আব্বু বলে ডাকবে, আর সে নাকি বাচ্চা। যত সব ন্যাকামি। আম্মু, এই, আমাকে আর ডিস্টার্ব করবি না, আমি সিরিয়াল দেখতাছি, দেখিস না? তারপর আর কি, আম্মু মনের সুখে সিরিয়াল দেখছেন, আর আমি নিজে খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমে, আর ওদিকে আম্মু হাসতে হাসতে শেষ। পাগল ছেলে, আর বলতে পারলো না। আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। এত বোকা কেন? আর বোকা হবে নাই কেন? ওর বাপ যেমন ছিল। আচ্ছা যাই হোক, আমি আমার সিরিয়াল দেখি। তারপর আম্মু সিরিয়াল দেখাতে মন দিলেন আবার, আর আমি এদিকে রুমে আসলাম। রুমে এসে একটু রেস্ট নিলাম। তারপর ভাবলাম একটু ছাদে যাই, রুমে ভালো লাগছে না। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ছাদে। ছাদে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম। তখন কেউ একজন বলল, ছাদে একা একা কি করা হচ্ছে? আমি পিছনে তাকিয়ে দেখি রাজিয়া আপু আসছেন। তাই আমি বললাম, না তেমন কিছু না, ভালো লাগছিল না, তাই ছাদে আসছি। তা আপনি কেন আসছেন? সেম, আমারও ভালো লাগছিল না, তাই আসছি। ও, তা কিসটা কেমন লাগছিল তখন? আমি এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানে? এখন মানে বলতেছো? ফুচকার দোকানে যে কিস দিছিলাম সেটা কেমন লাগছিল? আপনি কি ইচ্ছে করে আমাকে কিস করছিলেন তখন? হয়তো, আসলে তোমার ঠোঁট দেখে লোভ সামলাতে পারি নাই, তাই। আমি অবাক হয়ে রাজিয়া আপুর দিকে তাকিয়ে থাকলাম। তার মানে কি রাজিয়া আপু আমাকে ভালোবাসেন? ভালো যদি নাই বাসতো তাহলে আমাকে কিস দিল কেন? আচ্ছা যাই হোক। তখন রাজিয়া আপু আবার বললেন, কিসটা কেমন হয়েছিল এখনো কিন্তু বলো নাই। রাজিয়া আপুকে রাগানোর জন্য বললাম, অনেক বাজে হয়েছে,
আমার তো এখনো বমি করতে ইচ্ছে করছে। ওয়াক থু। আমার এই কথাগুলো শুনে রাজিয়া আপু আমার দিকে সেই লেভেলের রাগী ভাবে তাকালেন। আল্লাহ জানেন এখন কি হবে। হঠাৎ করে আপু আমার কাছে এসে আবার লিপ কিস দেওয়া শুরু করলেন। আমি ভাবি নাই আপু আবার আমাকে কিস করবে। আমার তো সেই ভালো লাগতেছে। উফ, কত মিষ্টি আপুর ঠোঁট, যেন লেবুর মতো, যেন আপেলের মতো। ইস, এভাবে যদি দিনরাত কিস করতো কতই না ভালো হতো। শুনেছি বেশি কিস খাইলে নাকি মানুষ মোটা হয়ে যায়, আর আমি যে চিকন তাই মোটা হওয়ার ওষুধ খাচ্ছি, মানে কিস আর কি। আমি আপুর সাথে রেসপন্স দিতে থাকলাম। আপুর প্রায় 5 মিনিট পর আমার বাচ্চা বাচ্চা ছোট ঠোঁটগুলোকে ছাড়লেন, ছেড়ে বললেন, এখন বলো কেমন লাগছে। আমি ফাজলামো করে বললাম, ওয়াক্থু। কথাটা শেষ করতে পারলাম না, আমার আর একটা কিস বসিয়ে দিল। পাগলের মতো করে আমার ঠোঁট খেতে শুরু করলো। আল্লাহ গো, আজ কি দেখে ঘুম থেকে উঠিয়েছিলে? ইস, আজ যে এত আদর পাবো কল্পনা করতে পারি নাই। বাট আপু আমার ঠোঁটের অবস্থা শেষ করে দিয়েছে। আমার ঠোঁট। আপু এবার একেবারে 10 মিনিট পর ঠোঁট জোড়া ছাড়লো, তারপরে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, এখন কেমন লাগছে রে পিচ্ছি? অনেক ভালো লাগছে, যেন অমৃত। আর লাগবে পিচ্ছি বাবু? না না, আর লাগবে না। এমনিতেই যে অবস্থা করেছো, হাত দিলে তো আমি শেষ, আরো দিলে তো ভালোই, বাট আমার ঠোঁটের অবস্থা খারাপ করে দিছে। তখন রাজিয়া আপু বললেন, এই কি বলতেছিস ফিস ফিস করে? একটু জোরে বল। এই মেয়ে কি আমার মনের কথাও শুনে নাকি? আরে না না, আমি কি বলবো। তারপর দুজন একটু চুপ থাকলাম। হঠাৎ রাজিয়া আপু আমাকে জড়িয়ে ধরে যা বললেন সেটা শুনে তো আমি অবাক। এই পিচ্ছি, তুই কি আমাকে বিয়ে করবি? রাজিয়াপুর কথা শুনে যেন আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। তারপরে বললাম, আপু, আপনার কি মাথা ঠিক আছে? আসলে মনে মনে আমি অনেক খুশি, কারণ আমিও ওনাকে ভালোবাসি। আচ্ছা যাই হোক, আমি এসব ভাবতেছি তখন রাজিয়া আপু আবার বললেন, কি রে পিচ্ছি, আমাকে তোর বউ বানাবি না? ওনার কথায় আমার হুঁশ ফিরল। কি যেন বলছিলেন আপু? রাজিয়া আপু শান্ত গলায় বললেন, তুই কি আমাকে বিয়ে করবি? হ্যাঁ, আমার ঠেকা পড়ছে সিনিয়র মেয়ে বিয়ে করতে। তোকে তো আমারই বিয়ে করা লাগবে। আসছে। আমাকে এখন তুই প্রপোজ করবি। পারবো না। রাজিয়া আপু তখন রেগে বললেন, না পারলে এমন জায়গায় লাথি দেব যে বাবা হতে পারবি না। এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেলাম, কারণ এই মেয়ে আমার ক্রাশ হলে কি হবে, যা বলে তাই করে, কুর্তি কোনখানের। এগুলো বলতেছি তখন আবার বলল, কি রে, দেবো নাকি না প্রপোজ করবি? না না, আমার লাগবে না, করতেছি ওয়েট। তারপর আমি আশেপাশে দেখলাম, ফুলের টব দেখে সেখান থেকে একটা গোলাপ ফুল তুলে আনলাম। তারপরে আপুর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আপু শুধু চেয়ে দেখছেন। তখন আমি বলা শুরু করলাম, আমার দেখা সব থেকে সুন্দর মানুষটা তুমি। যেদিন প্রথম তোমাকে দেখি সেদিন খুব ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে ভালোবাসা। খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলতে পারতাম না ভয়। কিন্তু আজ যখন তুমি আমাকে ভালোবাসি বললা, তখন খুব খুশি হয়েছিলাম। খুব ভালোবাসি তোমাকে প্রিয়। হবে কি আমার মায়াবতী? অনেক অনেক ভালোবাসবো তোমাকে। আমার আব্বু আম্মুর কিউট সুইট বৌমা হবে গো তুমি। আর বড় করতে চাই না, শেষে বলেই দেই, আই লাভ ইউ মায়াবতী। আমার কথাগুলো শেষ হতেই রাজি আপু আমার হাত থেকে ফুল নিয়ে, আই লাভ ইউ টু পিচ্ছি, আমিও তোকে খুব খুব ভালোবাসি। আমাদের এগুলো হয়তো কেউ দেখছিলেন, হঠাৎ করে হাত তালি দিয়ে উঠলেন। আমরা পেছনে তাকিয়ে তো অবাক, কারণ পেছনে ছিলেন। তাড়াতাড়ি যা শালা। আমি এক দৌড় দিয়ে ছাদ থেকে চলে আসলাম। আপনারা কিছুই বুঝতে পারছেন না তো? ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। কথাটা আমার বন্ধু হনুমান, সরি নোমান বলল। আচ্ছা চলেন, রুমে যেতে যেতে অতীতে কি হয়েছিল আর এখন কি হচ্ছে জেনে আসি। আচ্ছা, এখন কি হয়েছে এটা আগে বলে দেই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন। বর্তমানে আমি সিঙ্গেল থেকে বিঙ্গেলপুর চলে আসছি, এটাও বুঝলেন না? না, ইয়ে মানে হয়েছে কি, আপনাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, কি করে বিয়ে হলো তাহলে শুনুন। আমি যখন সিঙ্গেল পুরে ছিলাম ওই সময়ের কথা, রাজি আপুকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কে জানি হাততালি দিয়ে উঠলো। আমি আর রাজি আপু, টুকু, এখন তো আপু বলা যাবে না, শুধু রাজিয়া বলা লাগবে। আমি আর রাজিয়া হাততালি শব্দ শুনে সামনে তাকালাম। তাকে দেখি আমার আম্মু, রাজিয়ার আম্মু আব্বু নোমান আর একজন আছে। দেখে মনে হচ্ছে কাজই হবে হয়তো। আমি এখনো রাজিয়াকে জড়িয়ে ধরে আছি, রাজিয়াও আমাকে ধরে আছে।
তখন নোমান বলল, কিরে আর আমি লজ্জা শরমের মাথা খাইছিস নাকি যে সবার সামনে এখনো জড়িয়ে ধরে আসিস? ওর কথা শুনেই রাজিয়া আপুকে ছেড়ে দিলাম। রাজিয়া আপু আমাকে ছেড়ে লজ্জা মাখা মুখ নিয়ে নিচের দিকে তাকালেন। তখন হঠাৎ আম্মু বললেন, তা সবাই তো রাজি আছে, তা কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বউ আর জামাইকে রেডি হতে বলুন। রেডি হওয়া লাগবে না, যেমন আছে তেমন ভাবেই বিয়ে হবে। আপনারা যা ভালো বোঝেন। আমি আর রাজিয়া তো অবাক, মনে মনে খুশিও হচ্ছি, কারণ প্রেম করলে মেয়ের বাড়ির লোক বা ছেলের বাড়ির লোক দুই পক্ষের এক পক্ষ ভিলেন থাকে, আর এখানে তো সবাই মিলে গেছে। সমস্যা নাই, ভালোই হলো। আবার একটু কষ্ট লাগছে, কত আশা করেছিলাম প্রেম করবো, ঘোরাঘুরি করবো, তার হলো কই। ধর, আমি রাজিয়া আপুর দিকে তাকিয়ে বললাম, কি গো, মোরে কি বিয়ে করবানি? হ গো পিচ্ছি, মুই তোমারে বিয়ে করার লাগি দুই পায়ে খাড়া আছি। তখন আম্মু আবার বললেন, ওই বাসর ঘরে গিয়ে কথা বলিস, এখন আমাদের কাজ আমাদের করতে দে, এদিকে আয়। তারপর আর কি, আস্তে আস্তে সব কিছু হয়ে গেল। ওই মেয়েরা, আপনারা আবার অন্য কিছু ভাববেন না। বিয়ে হয়েছে, বাসর এখনো হয় নাই, বুঝলেন? বিয়ে পড়ানো শেষ হতে আম্মু আর আমার বউ মানে রাজি আর আম্মু আব্বুর দোয়া নিলাম। তারাও আমাদের ভালো কইরা দোয়া করে দিলেন। তারপর সবাই রাজিয়াকে নিয়ে নিচে চলে গেলেন, আর আমি আর নোমান ছাদে দাঁড়িয়ে আছি। তখন নোমান বলল, শেষমেশ সিনিয়র আপুকেই বিয়ে করলি শালা? ওই শালা, আপু না, তোর ভাবি আর আমার বউ, বুঝলি? বাহ, বিয়ে মাত্র হলো আর এখনই প্রেম একেবারে জোরে জোরে পড়তাছে। তো পড়বে না? মোর বউটা কত কিউট, বাচ্চাদের মতো। হয়েছে বাপ, থাম। তোর বউয়ের প্রশংসা আমাকে না করে তোর বউকে করিস, তাহলে ভালো হবে। শালা, এই কথাটা সত্যি কইছিস? এই নোমান কখনো মিথ্যা কথা বলে না। হ, মোর জানা আছে কেডাই মিশা কথা কয় আর কেডাই কয় না। হয়েছে, তুই আর কিছু কোস না ভাই, চুপ কর। দোস্ত, বল কি বলবি? এত ঢং করার কি আছে? শালা তোর মুখে রস কস নাই, হারামি কোনখানের। নাই, এখন তোর কথা তুই বল। দোস্ত, বাসর ঘরে কি কি করে আমার একটু বলে দিবি? প্রথম তো এগুলোর বিষয়ে তেমন জানি না, বাট পরের বার থেকে সব জেনে শুনে ঢুকবো। ওই, সেইগুলো রাখ, আগে বল। পরের বার জেনে শুনে ঢুকবি মানে? তুই কি আর একটা বিয়ে করবি? শুনে রাখ, তোর বউ তোকে কাঁচা লবণ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে চিবিয়ে সাবার করবে, বুঝলি? ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। ভাই তুই চুপ কর, আমার ভুল হয়ে গেছে, তোকে এগুলো বলে মাপ চাই ভাই। ওকে, যা মাফ করে দিলাম। পরের বার থেকে এগুলো কইলে সোজা গিয়ে বলে দিমু। আমি আজ বাসর ঘরে যাবো না রে। মানে কি? তুই বাসর ঘরে যাবি না কেন? এই রাতের জন্য সবাই কত কিছু না ভেবে রাখে, আর তুই তো তোর ভালোবাসার মানুষকে বিয়ে করছিস, তাহলে যাবি না কেন? ভাই আমি শুনেছি বিয়ে মানে প্যারা। যেমন ধর, আমি তোর সাথে আগে যে কোনো সময় আড্ডা মারছি, রাত করে বাসায় আসছি, আর কত কি করেছি তোর সাথে। তো কি হয়েছে? বিয়ে তো করেছি, তাই না? আমার চোখের সামনে তো করলি। তাহলে বোঝ, তখন কি আর তোর লগে আড্ডা দিতে পারমো, রাত করে বাসা আসতে পারমো? আজ হয়তো আমার আড্ডা দেওয়ার দিন শেষ, মানে দিমু, বাট আগের মতো দিতে পারবো না। তাই তোর লগে আজ সারা রাত আড্ডা দিমু, বাসর পরে কোনো একদিন করমুনি। আমার কথা শুনে নোমান আমাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, তুই আমার এত ভালোবাসিস যে তার জন্য বাসরও করবি না? কিন্তু বন্ধু, এটা তো আমি হতে দিব না। তোমাকে এখন বাসর ঘরে যেতেই হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। না, আমি আজ তোর সাথে আড্ডা দিব। নোমান কি জানি ভাবলো, কিছুক্ষণ পরে বলল, আচ্ছা এই পাঞ্জাবিটা আর শেরওয়ানিটা পরে নে তাড়াতাড়ি। তখন আমি কইলাম, এগুলো কেন পড়তে যাব? নোমান একটু রেগে বলল, শালা, বিয়ে করেছিস সেটা জানিস না? আরে রাগ করিস কেন, আর এটা তো বিয়ের আগে পড়ানোর কথা, আর তুই বলছিস বিয়ের পরে? আগে টাইম ছিল না তাই। দে পড়তাছি। তারপরে আমি একটু ছাদের ওই পাশে গিয়ে পড়ে আসলাম, এসে নোমানের সামনে দাঁড়ালাম। মামা, তোকে কিন্তু সেই লাগতেছে। তোর সিনিয়র বউ মানে আমাদের ভাবি তো তোকে দেখে ঘাস থুক্কু ক্রাশ খাবে। ধুর শালা, তুই যে কি বলিস, আমার বুঝে লজ্জা লাগে না? ওই শালা, তোর ঢং বন্ধ কর। আরে আজিব, আমি কই ঢং করলাম? কি ঢং করছিস? সবাই দেখতেছে। সবাই মানে কেডায় দেখছে? তোর জানা লাগবে না, যারা দেখছে তারা জানলেই হবে। এবার চল। কোথায় যাব? আজ তোর সাথে সারা রাত আড্ডা দিব। আড্ডা দিবি না? দাঁড়া, বাসর রাত পেলে আমাদের সাথে আড্ডা তোর বের করছি। ওই,
এদিক ওদিক কি দেখছিস? দাঁড়া দেখাচ্ছি। হঠাৎ নোমান ছাদের ওই পাশ থেকে একটা লাঠি নিয়ে আসলো। বুঝতে পারছি ঝামেলা আছে, তাই এক দৌড় দিলাম। তা আমাকে আর পায় কি? পেছন থেকে নোমান বলল, তাড়াতাড়ি যা শালা। এগুলো ছিল অতীত, চলেন এবার বাস্তবে আসা যাক। আপনাদের সাথে কথা বলতে বলতে রুমের সামনে চলে আসলাম। একটু ভয়ও করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা বাজার কাছাকাছি। জাগে, এখন থেকে আর কি করবো, তাই বিসমিল্লাহ বলে দরজাটা খুললাম। দরজা খুলে সামনে তাকিয়ে দেখি আমার বউ বিছানায় বসে আছে, আর ঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার বউটা লাল রঙের শাড়ি পরে আছে। আমি ভাবতেছি কয়েক ঘন্টার ভিতরে এত কিছু হলো কেমনে। জাগে, যা হয়েছে ভালোই হয়েছে। তো আমি একটু কাশি দিলাম। আমার কাশির শব্দ শুনে রাজিয়া বিছানা থেকে উঠে আমার কাছে এসে আমাকে সালাম করতে যাবে, তখন আমি বললাম, আরে রাজিয়া আপু, কি করতেছেন? উঠেন উঠেন। আপু বললাম একটু রাগানোর জন্য। তখন রাজিয়া রেগে আমার পায়ে সালাম করার বদলে চিমটি কাটলো। তারপর উঠে বলল, ওই কুত্তা, আমি তোর আপু লাগি? হ্যাঁ, আজ থেকে আমি তোর বউ, বুঝলি? যদি আর কোনোদিন শুনেছি আপু ডাকছিস তাহলে কিন্তু। এদিকে তো আমি শেষ। তারপর বললাম, তাহলে কি গো বউ? তোর মাথা কুত্তা। রাজিয়া আপু এইমাত্র অনেক রেগেছিলেন, আর বউ বলতে লজ্জায় আমাকে জড়িয়ে ধরলেন। কি আজিব রে ভাই, মেয়েদের বোঝা সত্যি অনেক কঠিন। আমি আর কি করবো, আমিও তাকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, এখানে কি সব করবা নাকি বিছানায় যাবা? কোলে করে নিয়ে যাও। হ্যাঁ, আমার ঠেকা পড়ছে, এই আলুর বস্তা কোলে নেব। কি বললি তুই? হেই রে, কই কি বললাম, আমি বলছি আমার মিষ্টি বউটাকে আজ খুব সুন্দর লাগছে। আরো একবার ক্রাশ খেলাম গো তোমার উপর। সে কি আর রেগে থাকবে বলেন? সে তো এখন লাল হয়ে গেছে। আরে আপনারা খালি উল্টা বুঝেন, লজ্জায় লাল হয়ে গেছে আর কি। তারপরে আমি তাকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। মুই আর কইতে পারবো না, তাই এখানেই শেষ করলাম।